হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইকরা সায়েন্স সেন্টার। আমরা ডাব্লিউবিজেই এএনএম এবং জিএনএম এর 2024-এ যে পরীক্ষা হবে, প্রবাবলি জুলাই মাসেই হয়ে থাকে, সেই পরীক্ষার জন্য একটা ফ্রি ক্লাসের সিরিজ করছি। অলরেডি 3টে ভিডিও বায়োলজির উপরে দেওয়া হয়েছে। আজকে আমরা তোমাদেরকে পড়াতে যাব, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স এবং ম্যাথামেটিক্সের বেসিক চ্যাপ্টার, যার নাম হচ্ছে নাম্বার সিস্টেম। বোর্ডে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এমনটা নয়, এটা মোটামুটি যত কম্পিটিটিভ এক্সাম বা যাবতীয় যা সমস্ত পরীক্ষা দাও তাদের মধ্যে থেকে বেসিক একটা চ্যাপ্টার বা কমন সিলেবাসের মধ্যে টপিক হচ্ছে এই সংখ্যা তত্ত্ব, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো আমরা দেখি যে সংখ্যা তত্ত্ব কী, হ্যাঁ, এবং সংখ্যা তত্ত্ব আমরা কি, মানে কি জিনিস, সেটার উপরে আমরা আলোচনা। তো সংখ্যা তত্ত্ব হচ্ছে কি, যে সংখ্যা তত্ত্ব হচ্ছে একটা নাম্বার অ্যারেঞ্জমেন্ট, একটা সংখ্যার অ্যারেঞ্জমেন্ট, যে নাম্বার এবং সংখ্যার অ্যারেঞ্জমেন্ট। তো সংখ্যা মানে কি, কীরকম ডিজিট বা অঙ্ক কোনগুলো, যেমন আমরা কাউন্ট করি 1 2 3 4, এগুলো হচ্ছে এক একটা ডিজিট। এদের যে অ্যারেঞ্জমেন্ট হয়, এদের যে বৈশিষ্ট্য, এদের যে ক্যারেক্টার, এই নিয়েই হচ্ছে নাম্বার সিস্টেম। ঠিক আছে, যেমন হচ্ছে সংখ্যা বা নাম্বার কোনটাকে বলা হয়, সংখ্যা বা নাম্বার, নাম্বার আমরা কোনটাকে বলি, ধরো একটা জিনিস 42 লিখলাম, হ্যাঁ, তো এখানে ডিজিট হচ্ছে 4 এবং 2, আর 4 আর 2 মিলে কি হয়ে গেল, হচ্ছে তোমার একটা নাম্বার। এই গেল নাম্বার এবং ডিজিটের মধ্যে একটা কনসেপ্ট। এবার দেখো, এই যে সিস্টেম আমরা পড়বো, এই সিস্টেম কি একরকম হয় না অনেক রকম হয়। তো নাম্বার সিস্টেমকে তোমার মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। 4 টাইপ অফ নাম্বার সিস্টেম। এক হচ্ছে ফার্স্ট, যেটা নাম্বার আমরা দেখে রাখি, এটা হচ্ছে বাইনারি বাইনারি নাম্বার সিস্টেম। এখানে বেস কটা সংখ্যা থাকে, এখানে মাত্র 2টি বেস হচ্ছে, কি কি থাকে, 0 আর 1। 2 নম্বর হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, এটাকে এর বেস কত, এর বেস হচ্ছে 8। আর এখানে কি কি ডিজিট ইউজ হয়, 0 থেকে 7, মানে 1 2 3 4 5 6 7 8। আর 3 নম্বর হচ্ছে ডেসিমাল, বেস হচ্ছে তোমার 10, আর ডিজিট কি কি থাকে এখানে, ঠিক আছে, 0 থেকে 9, এটা হচ্ছে ডেসিমাল সিস্টেম। আর 4 নম্বর যেটা, তার নাম হচ্ছে হেক্সা ডেসিমাল। হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, তাহলে 6 10 মিলে হয় 16, তাহলে এর বেস হচ্ছে 16। আর এখানে ডিজিট কি কি থাকে, ক্লিয়ার। দেখো, উপরে 10টা সংখ্যা, আর তার সঙ্গে 6টা হচ্ছে অ্যালফাবেটিক্যাল নাম্বার, এই মিলে হয় হেক্সা। আমরা এইগুলো যাব না, বা এইগুলো একটা থেকে অন্যটা ট্রান্সফারও পড়বো না, ওগুলো অন্য বিষয়। যদি আমি ডিটেলস, মানে নাম্বার সিস্টেম ওপরে যখন যদি চ্যাপ্টার মানে করি, কারণ ওটা আমাদের সিলেবাসের বাইরে, সেই জন্য ওটা যাচ্ছি না। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে আমরা কি পড়বো, আমরা হচ্ছে দশিক, যার বেস হচ্ছে, বেস বলে দিয়েছি 10, এবং তার মধ্যে কি কি ডিজিট আছে, 0 থেকে। এই ডেসিমাল নাম্বার সিস্টেমটা আমরা পড়বো। প্রথমে আমরা টাইপটা দেখি, যে ডেসিমাল নাম্বার যে সিস্টেম আছে, যে ডেসিমাল নাম্বার সিস্টেমকে কয় ভাগে ভাগ করা যায়। ডেসিমাল নাম্বার সিস্টেমকে আমরা যদি দেখি, এখানে দুটো ভাগে ব্রডলি ডিভাইড করা হয়। একটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে বাস্তব সংখ্যা কোনগুলো, যেগুলো যেগুলো আমরা হিসাব নিকাশ বা তোমার কাউন্ট এই সমস্ত করতে পারি, সেগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যা। ঠিক আছে, এবার দেখো, এই বাস্তব সংখ্যাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ, আর একটা হচ্ছে ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। প্রত্যেকটার ডিফারেন্স আমি বলে দেবো। বাস্তব সংখ্যাকে আরও কিছু ভাগে ভাগ করা যায়, যেমন 1 নম্বর হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 2 নম্বর হচ্ছে হোল নাম্বার, যেটাকে আমরা বলি অখণ্ড সংখ্যা, 3 নম্বর আমরা যেটা বলি সেটা হচ্ছে ইন্টিজার, যেটাকে আমরা বলি পূর্ণ সংখ্যা। 1 নম্বর আমরা যেটা বলবো সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, আমরা দেখেছো যে ছোটোবেলায় আমরা স্কুলে মশাইরা যখন খেলার সময় হতো, বা যখন খেলার পিরিয়ডটা পড়তো, তখন কি করতেন, সবাইকে বলতে, এই তোমরা লাইন দিয়ে দাঁড়াও। আমরা সবাই মোটামুটি লাইন দিয়ে দাঁড়িয়ে যেতাম। লাইন দিয়ে দাঁড়িয়ে বলতে, এই তুমি প্রথম থেকে শুরু করো, 1 নম্বর থেকে। তো একজন ছেলে বা আমাদের এই বন্ধু, সে যে প্রথম লাইনের প্রথমে আছে, সে হয়তো বলতো 1, তারপর যেন বলতো 2, তারপর যেন বলতো 3, তারপর যেন বলতো 4, তারপর যেন বলতো 5। তাহলে এই যে প্রত্যেকটা ছেলে তাদের পজিশনগুলো ডিনোট করার জন্য এক একটা ডিজিট বা অঙ্কের বা সিম্বলের উচ্চারণ করছে, তাই না। তো এই অঙ্ক বা সিম্বলে উচ্চারণ বা কাউন্ট করছে বা গণনা করছে, এইগুলোই হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, যেগুলো আমরা গণনা করি। তাহলে যে যে অঙ্ক, একে কি দিয়ে ডিনোট করা যায়, একে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা যায়। এদের এক্সাম্পলগুলো কি কি হবে, 1, ঠিক আছে, এই নাম্বারগুলো স্বাভাবিক সংখ্যা। 2 নম্বর ডেফিনিশন, এক্সাম্পল আর বৈশিষ্ট্য যেটা থাকবে সেটাই, আমরা যেটাকে বলি অখণ্ড সংখ্যা। হোল নাম্বার, যে স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখন তুমি শূন্য লাগিয়ে দিবে, তাহলে একে কি দিয়ে ডিনোট করা যায়, ক্যাপিটাল ডব্লিউ দিয়ে একে ডিনোট করা যায়। তাহলে এখানে কি কি পাবো, কিছুই না, যা শুধু 0 বসিয়ে দাও, আর বাকি 1 2 3। তাহলে পরীক্ষা যদি বলে যে 0 কি স্বাভাবিক সংখ্যা, তাহলে তোমাকে বলতে হবে যে না, 0 স্বাভাবিক সংখ্যা নয়।
তাহলে জিরো কি, জিরো একটি অখণ্ড সংখ্যা, হোল নাম্বার। জিরোর আরও আসছে, জিরো কত ক্যাটাগরিতে পড়ছে দেখো, জিরো নিয়ে প্রচুর কোয়েশ্চেন দেয়। এবার এই যে অখণ্ড সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা পেলাম, এরপর আর একটা টার্ম আসবে, তার নাম হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কেগুলি, হোল নাম্বারের সঙ্গে ঋণাত্মক সংখ্যা নিব, ঋণাত্মক এবং ধনাত্মক এবং শূন্য, এই বাস্তব সংখ্যাগুলো যখন নিব তখন আমরা কি বলবো, সেটা হচ্ছে ইন্টিজার। কীরকম, যে যাকে আমরা কি দিয়ে ডিনোট করি, আই দিয়ে ডিনোট করি। তাহলে এটা কি, নাম্বার অফ সেট হচ্ছে কি, কি বলেছি, ঋণাত্মক সংখ্যা, তার মানে কি হোল নাম্বার। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যাগুলো লিখে দিলাম, এগুলো অখণ্ড সংখ্যা। এবার তার সঙ্গে কি করেছি, ঋণাত্মক। ক্লিয়ার? তাহলে দেখো, জিরোর ডান দিকে গেল ধনাত্মক, জিরোর বাঁ দিকে লিখলাম ঋণাত্মক। তাহলে এই যে টোটাল এই নাম্বারটাকে কি বলছি আমরা, এই ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। বোঝা গেল? তাহলে পূর্ণ সংখ্যা দেখো, জিরো তাহলে কি, জিরো একটা পূর্ণ সংখ্যা। পরীক্ষা কোশ্চেন দিল জিরো মানে জিরো কি পূর্ণ সংখ্যা, তো জিরো, হ্যাঁ জিরো একটি পূর্ণ সংখ্যা। ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা দু রকমের হয়, একটা হচ্ছে কি ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। তাহলে পজিটিভ ইন্টিজার কোনগুলো, 1 2 3 4 ডট ডট করে, আর নেগেটিভ ইন্টিজার কোনগুলো, -1 -2 -3 -4 ডট 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 করে এগুলো। তাহলে তুমি বলতে পারো যে পজিটিভ ইন্টিজার কি, পজিটিভ ইন্টিজার হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যা, তো হ্যাঁ স্বাভাবিক বা কাউন্টিং নাম্বার, এই স্বাভাবিক সংখ্যার আর একটা নাম্বার আছে, তার নাম হচ্ছে কাউন্টিং নাম্বার। কাউন্টিং নাম্বার, কারণ এটা গণনা করি, আমরা কাউন্ট করি 1 2 3 4 করে, কাউন্টিং নাম্বার, কাউন্টিং নাম্বারও বলা হয়। তাহলে কাউন্টিং নাম্বার বা পজিটিভ ইন্টিজার একই জিনিস, কিন্তু নেগেটিভ ইন্টিজারটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এবার বলো জিরোর কি বলবে, জিরোকে কি বলবে, দেখো জিরো না পজিটিভ না নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ না ধনাত্মক পূর্ণ সংখ্যা না ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ভালো করে লিখে নাও। তাহলে জিরো হলো, ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, পরীক্ষায় কোশ্চেন দেয়, জিরো পূর্ণ সংখ্যা কিন্তু না ধনাত্মক না ঋণাত্মক। তাহলে জিরো কি পেলাম, জিরো দেখো, জিরো হচ্ছে হোল নাম্বার, প্রথম শুরু হয়েছে, তারপরে কি পেলাম, ইন্টিজার নাম্বার। কিন্তু জিরো ইন্টিজার নাম্বার হওয়ার পরে কি শেষ না, জিরো ইন্টিজার নাম্বার বললে সেটা কিন্তু তোমার জিরো পূর্ণ সংখ্যা হলেও কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক নয়। ক্লিয়ার? এবার দেখো, এবার একটা জিনিস দেখো, তাহলে নেক্সট আমরা যেটা এবার দেখব সেটা হচ্ছে যে তোমার রেশনাল নাম্বার। দেখো আমি লিখে রেখেছি, রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের রেশনাল নাম্বার বলে। ঠিক আছে? রেশনাল নাম্বার আমরা কি করলাম, রিয়াল নাম্বারের একটা ভাগ পড়েছিলাম, প্রথমে রেশনাল আর ইরেশনাল, মূলাদ অমিলদ। মূলাদটা বলে দিই, তারপরে ইরেশনালটা বলছি। এদের দুটো শর্ত আছে, একটা হচ্ছে কিউকে জিরো হবে না কখনো, আর পি এবং কিউ দুটোই কি হবে, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে? এবার দেখো, এবার একটা জিনিস দেখো যে ইন্টিজার সংখ্যা কি কি, আমরা মাইনাস, হ্যাঁ 0 1 2 3 4 যদি এইগুলোই নিই, আরও তো আছে, -1 -2 -3 -4 ডট ডট করে। ঠিক আছে? তাহলে এই ইন্টিজার, তাহলে এবার যদি আমি ধরি পি সমান 0 আর কিউ কখনো 0 নিতে পাবো না, তাহলে কি 0 বাদ দিয়ে বাকি কিছু নিতে হবে, 0 বাদ দিয়ে বাকি যা সংখ্যা ইন্টিজার সংখ্যা আছে সেগুলো নিতে হবে। তাহলে আমি ধরে নিলাম কিউ সমান 1, তাহলে পি বাই কিউ সমান 0/1। তাহলে এটা কি হচ্ছে, শর্ত মেনে যাচ্ছে। তাহলে 0 হচ্ছে কি, অতএব 0 একটা কি রেশনাল নাম্বার। পরীক্ষাতে কোশ্চেন দেয় 0 রেশনাল নাম্বার, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, 0 একটা রেশনাল নাম্বার। যে কোনো ইন্টিজার সংখ্যাকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারো। ঠিক আছে? শুধুমাত্র কি মনে রাখতে হবে যে কিউ 0 হবে না। কিউ 0 হলে তাকে কি বলে, হ্যাঁ সেটা একটা অন্য বিষয়। যেমন ধরো, তাহলে কিউ যদি 0 হয়, যদি লিখে নাও, যদি কিউ সমান 0 হয় তাহলে সেই সংখ্যাটাকে, নাম্বারটাকে কি বলবো, ধরে নাও পিও 0 বা পি যে কোনো একটা কিছু, পি যে কোনো একটা ইন্টিজার, ধরে নাও 2, তাহলে 2/0 সমান কি, এটা হচ্ছে আনডিটার, ক্লিয়ার, মানে একে অসংজ্ঞাত বা অনির্ণীয়, আমরা জানি না, এর কনসেপ্ট আছে, ওই ডিটেলসে আমি যাচ্ছি না। পিও 0ই নিয়ে নিই, কারণ পি 0 হতে পারে, পি 0 হতে পারে, ওপরে 0 থাকতে পারে, আমরা দেখলাম। তাহলে 0/0 হয়ে যাবে, তখন এটাও কিন্তু অনির্ণীয় বা অসংজ্ঞাত। কেউ কোনো দিন ইনফিনিটি বা অসীম বলবে না, কারণ ইনফিনিটি অসীম বললে ভুল হয়ে যাবে। সঠিক টার্মটা হচ্ছে অসংজ্ঞাত বা অনির্ণীয় বা আনডিটারমিনেন্ট। তাহলে এ অবধি ক্লিয়ার? এবার দেখো, যদি পি মাইনাস নিই, মানে নেগেটিভ ইন্টিজারও নিই, তাহলে নেগেটিভ ইন্টিজার নিলেও তোমার কিন্তু রেশনাল নাম্বার দেখাবে। কীরকম, যে ধরো পি সমান আমি নিলাম -1 আর কিউ নিয়ে নিলাম
যে কোনো একটা সংখ্যা 2 3 যে কোনো, তাহলে পি বাই কিউ আকারে যদি লিখি তাহলে -1/2, তাহলে এটা হয়ে গেল কি একটা রেশনাল নাম্বার। এবার আমি তোমাদের যাব যে এই জিনিসটাকে কি বলা হয়, ঠিক আছে। এটা কত বের হবে? -0.5। তাহলে -0.5 এই জিনিসটার রেশনাল নাম্বারের মধ্যেই পড়ে, কিন্তু আর একটা নাম আছে, তারকে বলা হয় দশমিক সংখ্যা বা ডেসিমেল ডেসিমেল নাম্বার। তাহলে ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যা এই রেশনাল নাম্বারের মধ্যেই পড়ে। মূলদ সংখ্যা বা এদেরকে কি দিয়ে ডিনোট করা যায়? তাহলে কিউ দিয়ে ডিনোট করা যায়, এদেরকে কিউ দিয়ে ডিনোট করা যায়, ঠিক আছে। ডেসিমাল নাম্বার ধরো 0.3, এটা সমান কত পেলা? 3/10। 10 একটা ইন্টিজার নাম্বার, 3ও একটা ইন্টিজার নাম্বার, তাহলে এটা ধরো 0.5, 5/10। 10 একটা ইন্টিজার নাম্বার, 5 একটা ইন্টিজার নাম্বার। তাহলে দশমিক সংখ্যাগুলোকে কি বলা হয়? মানে দশমিক সংখ্যাগুলো কি, মানে সমস্ত দশমিক সংখ্যা হচ্ছে কি রেশনাল নাম্বার। এবার একটা জিনিস আছে, সব দশমিক সংখ্যা কি রেশনাল নাম্বার? না। দেখো, যেগুলো নির্দিষ্ট মান আছে, যে সংখ্যাগুলোর নির্দিষ্ট মান আছে, যেমন তুমি এবার বলো যে 22-এর 7, আমরা জানি ত্রিকোণমিতি বা পরিমিতিতে পড়েছো পাই, পায়ের মান হচ্ছে কি তো 22-এর 7, এর ভ্যালুটা মোটামুটি অ্যাপ্রক্স 3.147, তাহলে এর ভ্যালুটা হচ্ছে 3.17। তাহলে এই 3.17টাকে কি আমরা 3.17কে এরকম লিখতে পারি তো? এরকম লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল কি তখন? রেশনাল। এটা হয়ে গেল রেশনাল নাম্বার। এই মানটাকে আমরা বলবো 3.17, কিন্তু পায়ের অ্যাকচুয়াল মান কি জানা আছে? পায়ের অ্যাকচুয়াল মান জানা নাই। পায়ের অ্যাকচুয়াল মান আমাদের জানা নাই, প্রচুর হতে পারে, ঠিক আছে। 3.14732 এরকম করে অনেক নাম্বার আছে। তাহলে পাইটাকে তখন আমরা বলবো যাদের কোনো নির্দিষ্ট, যে ভগ্নাংশের বা যে মূলদ সংখ্যার নির্দিষ্ট কোনো ভ্যালু পাবো না, তখন সেটা হয়ে যাবে কি অমূলদ। তখন সেটা হয়ে যাবে অমূলদ। আর এই অমূলদকে ইংরেজিতে বলা হয় ইররেশনাল নাম্বার। তখন এটাকে কি বলবো? অমূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে পাই হচ্ছে একটা কি অমূলদ সংখ্যা, কিন্তু পায়ের মান 3.14 বা 22-এর 7, এটা হচ্ছে কি, এটা কি 22-এর 7 আমি একটা নির্দিষ্ট সংখ্যা নিয়ে নিয়েছি, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, অতএব এটা হচ্ছে কি একটা রেশনাল নাম্বার। তাহলে অমূলদ সংখ্যাটার বৈশিষ্ট্য লিখে নাও, ক্লিয়ার। পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। পায়ের অ্যাকচুয়াল মান কিন্তু আমাদের জানা নাই, এটা হচ্ছে কি পায়ের নিয়ারেস্ট মান, এটা হচ্ছে পায়ের নিয়ারেস্ট মান। পাই ইরেশনাল নাম্বার, কিন্তু পায়ের যে নিয়ারেস্ট মান 3.14 বা 22-এর 7, এইটা হচ্ছে রেশনাল নাম্বার। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু মাথায় খাতাতে ভালো করে নোট করে রাখবে, আর ভালো করে এই জিনিসটা মাথাতে ঢুকিয়েও নিবে। আর এছাড়াও আরও ইরেশনাল নাম্বারের এক্সাম্পল, যদি এক্সাম্পল দেওয়া হয় ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে ইররেশনাল নাম্বার, একটা বললাম পাই, আর একটা হচ্ছে √2, রুটের আন্ডারে যত থাকবে 3, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর এই মূলদ এবং অমূলদ সংখ্যা সব কিছু মিলে হয় বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার। আমরা প্রথমে ভাগটা করেছি, ঠিক আছে। এবার দেখো, ইভেন নাম্বার পরীক্ষায় অনেক কোশ্চেন দেয়, বা বাংলায় যেটাকে বলা হয় যুগ্ম সংখ্যা। ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা, ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যার ডেফিনেশন হচ্ছে যে সমস্ত সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা বলে। ক্লিয়ার? এক্সাম্পল দেখো, 4, 6, 8, 10, 12, এই বোঝা গেল। তাহলে 2 দিয়ে যারা ভাগ যাবে তারা হচ্ছে যুগ্ম সংখ্যা। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে 1 থেকে 100 এর মধ্যে যুগ্ম সংখ্যা কত, মানে কতটা যুগ্ম সংখ্যা, কটা যুগ্ম সংখ্যা আছে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। আমাকে কমেন্ট করে জানাবে। অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা কি? জাস্ট যাদেরকে 2 দিয়ে কি ভাগ যায় না। যেমন তুমি যদি এক্সাম্পল নিয়ে নাও, যেমন হচ্ছে 3, 5, 7, 9, হ্যাঁ, 11, 13, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে অযুগ্ম সংখ্যার কনসেপ্ট ক্লিয়ার হলো। এই অবধি আশা করি ক্লিয়ার হয়েছে। টার্ম বলতে পারো বা ইম্পর্টেন্ট নাম্বার সিস্টেমের ভাগ বলতে পারো। সেটা হচ্ছে যে প্রাইম নাম্বার বলার আগে আর একটা ছোট্ট একটা কনসেপ্ট বলে দিই, এবং খুব ইন্টারেস্টিং। এই যে ইভেন নাম্বার পেলাম, দেখো দুটো ইভেন নাম্বারকে যদি যোগ করি, ইভেন প্লাস ইভেন নাম্বার পাবো। যেমন 2 + 4 সমান কি 6, 6 একটা ইভেন, 4 একটা ইভেন, 2 একটা ইভেন। ক্লিয়ার? আবার 2 প্লাস, ধরো আমি ইভেন নাম্বার বলতে পারছি না যে শূন্যটা কি, যদি 0 নেই তাহলে কি পাবো? 2 পাবো, তাহলে এটা ইভেন। ক্লিয়ার? এটাও ইভেন, তাহলে 0 অবশ্যই ইভেন, 0 অবশ্য ইভেন। তাহলে এটা মাথায়, এটা ঢুকিয়ে নাও, এটা স্টার দিয়ে লিখে নাও। 0 হলো একটা যুগ্ম পূর্ণ সংখ্যা, 0 একটি
যুগ্ম পূর্ণ সংখ্যা। দেখো ওয়ার্ড নাম্বারে যদি আমি দেখি তাহলে ওয়ার্ড প্লাস ওয়ার্ড কী পাবো? ওয়ার্ড প্লাস ওয়ার্ড কী পাবো বলো? ওয়ার্ড প্লাস ওয়ার্ড যদি চেক করি তাহলে কী পাবো? ওয়ার্ড প্লাস ওয়ার্ড, ওয়ার্ড ওয়ার্ড, যে কোনো দুটো ওয়ার্ডকে যোগ করলে কী পাবো? ইভেন পাবো। পরীক্ষায় কোশ্চেন দেয় দুটো অযুগ্ম সংখ্যার যোগফল কী হবে? অযুগ্ম যুগ্ম, অযুগ্ম যুগ্ম দুটোই হতে পারে, বা তোমার শুধু শুধু যুগ্ম হতে পারে। যে কোনো তুমি যে কোনো দুটি অযুগ্ম সংখ্যাকে যোগ করলে যুগ্ম সংখ্যা সব সময়তেই পাবে। ক্লিয়ার? দেখো এবার যদি আমি জিরো দিয়ে যোগ করি, জিরোকে আমরা কি ধরলাম? ধরো জিরো আমি ধরে নিলাম ওয়ার্ড, ধরে নিলাম জিরো ওয়ার্ড, তার মানে 7। তাহলে আমাদের ফান্ডাতে হওয়ার কথা ছিল কি, যে কোনো দুটি ওয়ার্ডকে যোগ করলে কি পাবো? যে কোনো দুটি ওয়ার্ডকে যোগ করলে ইভেন নাম্বার পাবো। তাহলে ওয়ার্ড আমি একটা 7 নিলাম, আর একটা কি নিলাম? 0 নিলাম, ধরে নিলাম ওয়ার্ডটা 0 দিয়ে আমি কি পাবো? তাহলে 7 পেলাম। তাহলে 7টা কি আমার ওয়ার্ড, 7টা ওয়ার্ড নাম্বার, এটা ওয়ার্ড নাম্বার। জিরো কি ওয়ার্ড নাম্বার হচ্ছে? তাহলে জিরো ওয়ার্ড নয়, জিরো ওয়ার্ড নয়। ওয়ার্ড যদি হতো তাহলে এখানে আমি কি পেতাম? এখানে আমি ইভেন পেতাম। তাহলে এখানে লিখে রাখো 0 যুগ্ম ইন্টিজার, কিন্তু 0 অযুগ্ম ইন্টিজার নয়। ক্লিয়ার? এই ইন্টিজারের পরবর্তী ভাগের দিকে যাব, সেটার একটা ভাগটার নাম হচ্ছে ডেফিনেশনটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ডেফিনেশনটা ভালো করে বোঝার চেষ্টা করবে যে সব ধনাত্মক পূর্ণ সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদের আর কোনো গুণিতক বা ফ্যাক্টর থাকে না, তাদের মৌলিক সংখ্যা বলে। এক্সাম্পল যদি আমি নিই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, তাহলে 2কে আমার 2-এর ফ্যাক্টর বা গুণিতক কে কে? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। কীরকম? যে 2কে আমি 1 দিয়েও ভাগ করতে পারি, 2 পাবো, আবার 2কে 2 দিয়েও ভাগ করতে পাবো, 1 পাবো। তাহলে গুণিতক কী কী পেলাম? 1 আর এই দুটো দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ পূর্ণ ভাগ বিভাজ্য ভাগ যায়। যদি আমি 4 নিই তাহলে 4কে আমি কী কী দিয়ে ভাগ করতে পারি? ধরো 4কে আমি 1 দিয়ে ভাগ করলে 4 পাবো, 4কে আমি 2 দিয়ে ভাগ করলে 2 পাবো, 4কে আমি 4 দিয়ে ভাগ করলে কত পাবো? 1 পাবো। তাহলে 1 2 3, তাহলে দেখো মাঝখানে একটা সংখ্যা চলে এলো 2, যেটা কিন্তু 4 দিয়ে ভাগ যাচ্ছে, এবং তাদের ভাগ মানে ফ্যাক্টর বা গুণিতক 1 2 4 হয়ে যাচ্ছে। তাহলে 4 কিন্তু আমার মৌলিক সংখ্যা নয়। তাহলে কি বলেছি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যার দুটি ফ্যাক্টর থাকবে, গুণিতক থাকবে, আর সেই দুটি গুণিতক হলো কি? সংখ্যাটি একটা নিজে, আর একটা হচ্ছে 1। মৌলিক সংখ্যার ডেফিনেশনে কি বলেছি? যে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাহলে সংখ্যাটি নিজে হচ্ছে তার একটা গুণিতক, আর 1 হচ্ছে তার একটা গুণিতক। এছাড়া কিন্তু তুমি আর কোনো ফ্যাক্টর বা গুণিতক পাবে না। তাহলে এটা বলতে পারি যে মৌলিক সংখ্যার শুধুমাত্র দুটি গুণিতক থাকবে। তাহলে যে সংখ্যার দুটি গুণিতক থাকে, অর্থাৎ 1 এবং ওই সংখ্যাটি নিজে, তাহলে সেই সংখ্যাটি হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। ক্লিয়ার? এবার দেখো, এবার একটা মজার বিষয়, 1কে আমি কি বলবো? 1 সংখ্যাটাকে কি 1 দিয়ে ভাগ করলেও কি হয়? 1 পাওয়া যায়। হ্যাঁ, আর মানে প্রথমে 1, আর ওই সংখ্যাটি নিজেই হচ্ছে 1, তাহলে সেই শর্ত অনুযায়ী কি এটা হচ্ছে 1। তাহলে এর কি কটা ফ্যাক্টর পেলাম? এর মাত্র আমি কত পেলাম? একটি গুণিতক। তাহলে 1-এর গুণিতক কত? 1-এর গুণিতক 1টি, 2টি নয়। তার জন্য 1কে আমি মৌলিক সংখ্যা বলতে পারবো না। অতএব ধনাত্মক ইন্টিজার, পজিটিভ ইন্টিজার 1 কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা হওয়ার পরও কিন্তু প্রাইম নাম্বার। এই অবধি ক্লিয়ার? দেখো এবার মৌলিক সংখ্যার উপরে দুটো পয়েন্ট বলে দিই। হ্যাঁ, পরীক্ষাতে কোশ্চেন দেয়, সেটা হচ্ছে যে কোনো যুগ্ম সংখ্যা মৌলিক হয় না শুধুমাত্র 2 ছাড়া। আর একটা পয়েন্ট পরীক্ষাতে অনেক সময় কোশ্চেন দেয়, 1 থেকে 50-এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে? 15টি প্রাইম নাম্বার আছে। আর একটা পয়েন্ট লিখে নাও, 50 থেকে 100-এর মধ্যে 50 থেকে 100-এর মধ্যে 10টি পিএম নাম্বার। অর্থাৎ 1 থেকে পরীক্ষা যদি কোশ্চেন দেয় এরকম, এর মধ্যে কটি আছে? তাহলে টোটাল হচ্ছে 25টি। 1 থেকে 50-এর মধ্যে 15টি, 50 থেকে 100-এর মধ্যে 10টি, আর 1 থেকে 100-এর মধ্যে 25টি প্রাইম নাম্বার থাকে। ত্রুটি পরপর দুটি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, 2 আর 3 কিন্তু পরপর দুটি মৌলিক সংখ্যা। এরপরে তুমি আর কোনো সংখ্যা পরপর মৌলিক সংখ্যা পাবে না। তো দেখো মোটামুটি নাম্বার সিস্টেমের যাবতীয় টার্ম এবং ভাগগুলো বলে দিয়েছি। কিছু কি পয়েন্ট যেগুলো পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে কোশ্চেন দেয়, সেগুলো তোমরা একটু নোট করে নেবে, আমি বোর্ডে লিখে দিয়েছি। আর একটা জিনিস হচ্ছে এগুলো মনে রাখবে, যেমন হচ্ছে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, স্বাভাবিক সংখ্যা বা কাউন্টিং নাম্বার যেটা গুণী। সব থেকে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে 0, অখণ্ড সংখ্যা মানে হোল নাম্বার।
জিরো এবং এন, এন মানে হচ্ছে স্বাভাবিক নাম্বার, আমরা ডেফিনিশন আগেই বলে দিচ্ছি। সব থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এক, বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। কারণ আমরা দেখালাম যে -1 থেকে যখনই জিরোর বাঁদিকে যখন যাব আমরা পূর্ণ সংখ্যার যে লাইন দিয়ে আমরা দেখালাম, সেখানে যেতে যেতে সবসময় কী হবে, ভ্যালু কমতে থাকবে। জিরো হলো বাস্তব, জিরোর মানে জিরোর সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ লাইন এটা, কারণ পরীক্ষাতে কোশ্চেন দেয়। জিরো হলো কি বাস্তব সংখ্যা, জিরো অখণ্ড সংখ্যা, জিরো পূর্ণ সংখ্যা, কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক বা ধনাত্মক নয়, ঠিক আছে। কিন্তু জিরো আবার মূলদ সংখ্যা, জিরো আবার যুগ্ম সংখ্যা, ঠিক আছে। আমরা দেখলাম 2 নম্বর পরের পয়েন্ট হচ্ছে ইভেন নাম্বার, মানে যুগ্ম সংখ্যা প্লাস যুগ্ম সংখ্যা মিলে আমার কি হবে, যুগ্ম সংখ্যায় হবে। যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যা মিলে সবসময় অযুগ্ম হবে। তোমরা নিজেরাই এটা চেক করে দেখতে পারো, কোনো সমস্যা নাই। ওয়ার্ড নাম্বার এবং অড নাম্বার মিলে সবসময় ইভেন নাম্বার হবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দুটো অযুগ্ম সংখ্যা যদি তুমি যোগ করো তাহলে একটা যুগ্ম সংখ্যা তুমি অবশ্যই পাবে। এবার দেখো, অযুগ্ম সংখ্যা একটা আর যুগ্ম সংখ্যা হচ্ছে একটা, যদি যোগ করো তাহলে আমরা আগের নিয়মেই দেখলাম যে সেখানে কি পাচ্ছি, অড নাম্বার পাচ্ছি, ঠিক আছে। এই দুটো থেকে দেখা গেল যে জিরোটা হচ্ছে শুধু ইভেন নাম্বার। পাই হলো একটি ইররেশনাল বা অমূলদ সংখ্যা, কিন্তু এর মানে পাই বা √3 যেগুলো, এগুলো হচ্ছে ইরেশনাল বা অমূলদ সংখ্যা, কিন্তু এর যে কাছাকাছি মান আমরা পাই 3/4 বা 22/7, এটা হলো কি একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। আর 2 হলো সব থেকে ছোট যুগ্ম মৌলিক সংখ্যা, 1 অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না শুধুমাত্র 1 ছাড়া। এই প্রপার্টিতেই কিন্তু 1 প্রাইম নাম্বার নয়, কারণ এর ফ্যাক্টর হচ্ছে অনলি 1, 1, ঠিক আছে। এর ফ্যাক্টর হচ্ছে একটি আর সেটি হচ্ছে 1। তো এই গেল কয়েকটা পয়েন্ট। হ্যাঁ, আশা করি তোমাদের নাম্বার সিস্টেমের উপরে আমি আজকে যা পড়ালাম তাতে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তোমরা বারবার ভিডিওটা দেখো, নোট করো, যে কোশ্চেনগুলো আমি বলেছি সেগুলো কমেন্টে জানাও। আর এটা তোমাদের নার্সিংয়ের ম্যাথসের মানে প্রথম চ্যাপ্টার বলতে পারো। পরের ক্লাসে আমরা এর ওপরে কিছু একটা এমসিকিউ করে দেবো, ইম্পর্ট্যান্ট এমসিকিউ যেগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। সমস্ত চাকরির পরীক্ষাতেও এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেন এখান থেকে আসেই, মানে কোশ্চেন এখান থেকে দেয়। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। নাম্বার সিস্টেম পুরো মানে থিওরি কমপ্লিট হয়ে গেল, পরের থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে অতি শীঘ্রই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর তোমাদেরকে যেটা অ্যানাউন্সমেন্ট বলে দিয়েছিলাম, 2024-এর 1 জানুয়ারি থেকে আমাদের পেড ব্যাচের ক্লাস শুরু হবে। তো তোমরা যারা এনরোলমেন্ট নিয়েছো ওয়েল অ্যান্ড গুড, আর যারা এখনও এনরোলমেন্ট নাওনি তাদের তাড়াতাড়ি এনরোলমেন্ট নেওয়ার জন্য বলছি, তোমরা তাড়াতাড়ি এনরোলমেন্ট নিয়ে নাও, সেই ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যাও। ফিজ ডেসক্রিপশন বক্সে মানে সমস্ত কিছু দেওয়া আছে, কত ফিজ এবং কিভাবে পেমেন্ট করবে না করবে। তো চলো আজকে এ পর্যন্ত থাক। ভিডিও তোমরা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, না ভালো লাগলে কমেন্ট করে জানাও, ডিসলাইকও করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে ভিডিও তোমরা দেখতে থাকো, উপকার হবেই এটুকু আশা রাখি, ঠিক আছে। চলো, কিপ ওয়াচিং, অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।